প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 45 মিনিট। প্রথম 15 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ, একাকী, একলা, নীরব, একলা। তুমি অত্যন্ত হীন এবং নীচ, একথা রমেশ বলেছিল বেনি, রমা, আকবর, গোপালকে। রমা। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ, প্রেতছায়া, প্রতিলিপি, চারা গাছ, প্রেতছায়া। গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ, বিপরীত, ছায়ামাত্র, প্রতিরূপ, ছায়ামাত্র। ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলি ছিল বুকুর বাবার, মায়ের, সেজকাকা, ঠাকুমার, সেজকাকার। পাড়াগাঁ দুপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দের ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। রূপসী বাংলা। নাটোরের মহারাজের নাম ছিল জগদীশ প্রধান, জগদীন্দ্রনাথ, জগন্নাথ, জগৎবন্ধু, জগদীন্দ্রনাথ। গড়াই নদী তীরে কুটিরখানিরে লতাপাতা ফুল জড়িয়ে, মায়ায় আদরে, সাদরে রয়েছে ঘিরে, মায়ায়। রমেশের কাছে কতজন কৃষক এসেছিল? 15, 20, 30, 25, 20। এখনও প্রাণ আছে কথাটি বলেছিল ড্রাইভার, কবি, ডাক্তার, ছেলেগুলো। ডাম্বলের মায়ের নাম বেনু, রেনু, নির্মলা, ছেনু, বেনু। অমর সঙ্গে এসো, এটা আমার হবে, আমার সঙ্গে এসো বাক্যটি হলো বিস্ময়সূচক, প্রার্থনাসূচক, অনুজ্ঞাবাচক, নাবাচক, অনুজ্ঞাবাচক। সূর্য পূর্ব দিকে ওঠে বাক্যটি হলো নির্দেশক। 2 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? পাখি হলো মুক্তি ও স্বাধীনতার প্রতীক। কবিতায় তুমিকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আর্তনিপীড়িত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসাবে পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন। নেক্সট, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? 100 বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারির দলা পাকানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে সেজন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। ভিক্ষুশিশু নিরাপদে নিদ্রা যায়, ভিক্ষুশিশু কোথায় নিদ্রা যায়? বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে ভিক্ষুশিশু নিরাপদে নিদ্রা যায়। বুকুর মার কি কেনা ছিল? বুকুর মার বিকালের শোয়ে সিনেমার টিকিট কেনা ছিল। সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মা নদীতে স্টিমারে চড়েছিল। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? সকাল ও সন্ধ্যার রঙিন মেঘেরা বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে সেইখানে কিছুক্ষণ থেমে থাকে। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, না সূচক বাক্যে। সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশে বাক্য পরিবর্তন। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখল নীলু, না সূচক বাক্যে। ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখল না নীলু। বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু যে স্কুলে ভর্তি হয়েছিল তার নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁ দুপর ভালোবাসি শীর্ষক কবিতায় দেখা যায় জলসিঁড়ির পাশে ঘাসের মধ্যে অযত্নে বেড়ে ওঠা বুনো চালতার ডালগুলো বহুদিন ধরে নুয়ে আছে, জলে তাদের ছায়া পড়েছে। নেক্সট, গড়াই নদীর তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গড়াই নদীর তীরে কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিন রচিত সুজন বদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত। 2-3 নিচের প্রশ্নগুলির প্রদত্ত শব্দগুলির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্য ব্যবহার করো। নাক, তার নাকে খাবারের সুগন্ধ প্রবেশ করলো, ঘ্রাণেন্দ্রিয়। লজ্জায় তার নাক কাটা গেল, অপমান। অন্যের সব ব্যবহারে না করানো উচিত নয়, বেশি উৎসাহ। কাঁচা শব্দটির ভিন্ন অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। গল্পটি কাঁচা হাতে লেখা, অপটু। গ্রামের দিকে এখনও কাঁচা বাড়ি দেখা যায়, মাটির তৈরি। ফলগুলো এখনও কাঁচা, অপক। কাঁচা বয়সে ভুলভ্রান্তি হয়ে থাকে, কম।
3 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্ন হলো প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান 9। 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবারে দুদিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পূর্ব পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু। কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখুজ্যেদের চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরের 200 টাকা মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। নেক্সট, বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে তার পাতানো বেনুমাসি ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছে। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এইভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেন না। ছেলের সামনেই বলে ফেলেন, বাবারে, শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসেন তখন বলতে থাকেন যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তাদের বাড়িতে এসেছেন। এতদিন পরে দেখা হওয়ায় নির্মলার খুবই আনন্দ হচ্ছে। মায়ের এই সম্পূর্ণ উল্টো দুধরনের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ জগনীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ি তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানান। আমন্ত্রিতদের মধ্যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্স ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত, নাটোরে বিপুল অভ্যর্থনা ও আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেকের যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজ খবর নিতেন। এই রকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজ সমাদর বলে মনে করেছেন। নেক্সট, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? উত্তরপাড়া থেকে ভবানীপুরে নির্মলার বাড়িতে হঠাৎ উদয় হওয়া ছেনুমাসি বেনুমাসি ও ডাম্বলকে বুকুর মা সামনাসামনি সাদর অভ্যর্থনা জানান, কিন্তু তাদের আগমনকে তিনি মন থেকে মোটেই ভালোভাবে নেননি। কথা তিনি তার ছেলের সামনে বলেও ফেলেছিলেন। তারপর অতিথিদের সামনে হৈ হৈ করে অভ্যর্থনার অভিনয় করার পরই বুকু সত্য কথাটি তাদের বলে দেয়, আর তখন ওই অপমানের লজ্জায় বুকুর মার মাথা যেন বজ্রাঘাত হয়। 4 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্ন প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান 9। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পংক্তিতে তাকে গাছের প্রেতছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা, ফুল, প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটি যেন ছিল শুকনো কাঠি ওপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলহীন একটা গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের প্রেতছায়া বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেমন বেদনার অনুভূতি? কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতা তাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মন আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। সেই স্বপ্নে ভেসে ওঠে গ্রামের করুণ ছবি। রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশা পরা শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ে দ্রুত চলে যাওয়া জলসিঁড়ির নদীর ওপর বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনাবোধ লক্ষ্য করা যায়। তাই কবির শব্দে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। নেক্সট, কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটিরটিকে লতা পাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝেছেন? উদ্ধৃতাংশটি পল্লী কবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে কবি থেকে নেওয়া হয়েছে। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানো গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতা পাতা আর ফুল যেন স্নেহ মায়া আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতিরই অংশ হয়ে উঠেছে। নেক্সট, ডিঙিটিরে বেঁধে রেখেছে
চারপাশে রয়েছে লতানে গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতা পাতা আর ফুল যেন স্নেহ মায়া আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতিরই অংশ হয়ে উঠেছে। ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে। ডিঙিটি কোথায় বাঁধা আছে, ডিঙিটির বর্ণনা দাও। কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগাঁ দুপর ভালোবাসি কবিতায় ডিঙিটি হিজল গাছে বাঁধা আছে। ডিঙিটির বর্ণনা। ডিঙিটি ঝাঁঝরা ফোপড়া অর্থাৎ জীর্ণ ও ভাঙাচোরা। ডিঙিটির প্রয়োজনীয়তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের কাছে তার গুরুত্ব হারিয়ে গেছে। হিজলের গুড়িতে ভাঙাচোরা ডিঙিটিকে বেঁধে রেখে মালিক বেমালুম ভুলে গেছে। সে আর কখনো সেখানে ফিরবে না। একই পরিত্যক্ত জরাজীর্ণ ডিঙির নিঃশব্দ বেদনার শরিক হয়েছে কবি। চার দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 2। বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? অপুর বাবা হরিহরের মাধ্যমে অপুর সঙ্গে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির ভাব হয়েছিল। গাঙ্গুলিদের চণ্ডীমণ্ডপে তার সঙ্গে বাবাজির দেখা হয়। বৃদ্ধ হলেও অপুর সঙ্গে তিনি তার সমবয়সীদের মতোই কথাবার্তা বলেন। তার চোখে অপু ছিল গৌর সুন্দর। এই পরিচয় ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। মুখ ছোড়া অপু বৃদ্ধের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করতে শুরু করে। এভাবে তাদের দুজনের মধ্যে ভাব জমে ওঠে। একদিন পাঠশালায় এমন একটা ঘটনা হইয়াছিল যাহা তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি কি? কোনো একদিন বিকালে পাঠশালায় দিনু, পালিত প্রমুখেরা উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব না হয়ে শুধু পড়াশোনা হচ্ছিল। অপু শিশুবোধক পড়ছিল। এমন সময় গুরুমশাই বললেন, স্লেট নেও, শ্রুতিলেখন লেখো। তিনি মুখে মুখে বললেও অপু বেশ বুঝতে পেরেছিল যে এগুলো তার নিজের কথা না, মুখস্থ বলা। সেগুলো শুনতে শুনতে অপুর মনে হলো অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। সে যদিও সব কথার অর্থ বুঝতে পারছিল না, তবু অজানা শব্দ, লালিত পদের ধ্বনি, ঝংকার জড়ানো এই অপরিচিত শব্দসঙ্গীত তার অনভ্যস্ত কানে অপূর্ব ঠেকল এবং সব কথার অর্থ না বোঝার জন্যই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি তার কল্পনায় বারবার উকি দিচ্ছিল। পাঠশালার এই দিনটি তার জীবনে এক নতুন অভিজ্ঞতার সঞ্চয় ঘটিয়েছিল। নেক্সট, পত্র রচনা করো। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। শ্রদ্ধেয় সম্পাদক সমীপ বিশু, দৈনিক সুখবর, হাবড়া, উত্তর 24 পরগনা। বিষয়, হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। সশ্রদ্ধ নিবেদন, আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারেনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচলিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার। তোমরা তোমার নাম লিখবে আর এদিকে ঠিকানাটা বসাবে। নেক্সট দেখো রয়েছে তোমাদের চিঠি। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। সেমভাবেই তোমরা চিঠিটা লিখবে, শুধু বিষয়টা লিখবে যত্রতত্র আবর্জনার স্তূপ। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভিডিওটা মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 8-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 8-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।